Share. Hello. Life of Cowley, sir. Life of Cowley. Okay. বইটা একটু নেই, 1 মিনিট। Life of Abraham Cowley. There was Cowley's biography, and it was written by Dr. Sparta. Dr. Spratt Thomas তার নাম ছিল, এই ভদ্রলোকের নাম। হি ওয়াজ এ ক্লার্জিম্যান ছিলেন এবং বিশপও ছিলেন। বিশপ যেন একটা উচ্চ পদ। সেই ভদ্রলোক কিছু লেখাজোখা আছে। তার একটা হচ্ছে, যখন মারা গেলেন কাউলে, যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তিনি 1668-এ একটা বই লিখলেন, নাম হচ্ছে কাউলেস ইংলিশ ওয়ার্কস। এটা হচ্ছে প্রথম কাউলেকে নিয়ে লেখা একটা বায়োগ্রাফিক্যাল রাইটিং, রিটেন বাই ডক্টর স্প্রাট। আমাদের টেক্সটের শুরুতেই এই ডক্টর স্প্রাটের নামটা আমরা উল্লেখ করেছেন, ডক্টর জনসন। But Dr. Johnson found some shortcomings in this book, Cowley's English Works. এই বইটার মধ্যে তিনি কিছু shortcomings দেখছেন। He discovered some limitations. From this point of view, he decided to write a perfect, a complete biography of Abraham Cowley, and he wrote this piece of critical writing, The Life of Cowley. তো আমি আগেই একটু ডক্টর জনসন সম্পর্কে তোমাদের ওই দিনে আমি ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি যে ডক্টর জনসন, Samuel Johnson, was the greatest literary figure of the age. He was a poet, a novelist, essayist, and lexicographer. That is, he was the founder of English dictionary for the first time. Above all, he is a giant literary critic. He is mostly known to us as a critic, and as a critic he was out and out a classicist. তিনি ক্লাসিসিস্ট ছিলেন, আর ক্লাসিসিস্টদের বৈশিষ্ট্য আমরা যখন প্রেফেস টু লিরিক্যাল ব্যালান্স পড়েছিলাম তখন এক দফা বলেছিলাম। যাই হোক, ডক্টর জনসনের অনেকগুলো ইম্পর্টেন্ট পিস অফ রাইটিং, তোমরা একটা কি পড়েছিলে নাকি তোমরা? রাসেলাস, এটা কি তোমাদের ছিল? নো স্যার। একটা নাম করা তার রাসেলাস, এটা আগের একটা সিলেবাস ছিল মনে হয় থার্ড ইয়ারে। সবকিছু মিলিয়ে
ডক্টর জনসন ওই আমলের ডক্টরেট, বুঝো না? স্যার বলো। তাহলে মানে ইংলিশ ডিকশনারির ফাদার হচ্ছে ডক্টর জনসন। রাইট, আমি আগের দিনও বলেছি, আজকেও বলেছি। হ্যাঁ স্যার ওই ডিকশনারিটার নাম ছিল কি স্যার? ওই তো জনসন ইংলিশ ডিকশনারি। স্যার এটা কত সালে লেখা হয়েছিল? সালটা না, জি স্যার। সালটা বলি। নামটা ছিল, আর ডিকশনারি কমপ্লিট যে নামটা, ফুল নামটা, আর ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইটা নাম ছিল, আর ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা ছিল নাম। এটা পাবলিশড হয়েছিল 1755 থেকে 2007। কি লিখছে এরা উল্টাপাল্টা? এটা পাবলিশ হয়েছিল 1755-এ, কেমন? এরপরে অনেকবার, কতবার শোনো, 939 939 বার এডিশন হয়েছে, 939 বার রেকর্ড পরিমাণ, এবং 40,000 এন্ট্রিজ এর মধ্যে আছে। তো এই হচ্ছে আমাদের ইংলিশ ডিকশনারির আবির্ভাব হলো। আর তার অনেক লেখা আছে, উল্লেখযোগ্য আমি যেটা বলি, শেক্সপিয়ারের পরে অনেক লেখা আছে তার একটা তোমরা পড়েছ অলরেডি। তিনি আর একটা ডিকশনারি আগে লিখেছিলেন ছোটখাটো আকারে, সেটা ছিল 1746-এ। কমপ্লিট না, একদম কমপ্লিট রূপে আসে আমাদের এটা। নাম ছিল আ শর্ট স্কিম ফর ক্যামব্রিজ আর নিউ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই নামে তিনি প্রথম পাবলিশ করেছিলেন। কিন্তু মূল যেটি সেটা আছে 1755-এ। তার উল্লেখযোগ্য লিটারি ক্রিটিসিজম, নামটা মনে রাখবে তোমাদের, লাইভস অফ দ্য ইংলিশ পোয়েটস, দ্য লাইভস অফ দ্য ইংলিশ পোয়েটস, খুব নাম করা। এখানে অনেক ইংলিশ কবিদের আলোচনা সমালোচনা এখানে আছে। এই সাথে তোমাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি যে ডক্টর জনসনের বায়োগ্রাফি নিয়ে এক ভদ্রলোক লিখেছেন যার নাম হচ্ছে বজওয়েল, বজওয়েলস বায়োগ্রাফি অফ ডক্টর জনসন। এইটা আমাদের সিলেবাসে ছিল, বজওয়েলের লেখা একটা বায়োগ্রাফি, কার উপরে? ডক্টর জনসনের উপর। তোমাদের বিসিএস এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে, হু রোড দ্য বায়োগ্রাফি অফ ডক্টর জনসন? নামটা হচ্ছে বজওয়েল।
স্যার দ্য লাইফস অফ দ্য ইংলিশ পোয়েটস এটা কি মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন না? ক্রিটিসিজম, জি, স্যার। কবিদের নিয়ে ক্রিটিসিজম। আর জেমস বজওয়েলের নাম যেটা বললাম, ওই ভদ্রলোক লিখেছে ডক্টর জনসনের উপরে বায়োগ্রাফি। অনেক লেখা আছে তার, এগুলো বলে সময় নষ্ট করি না, আমরা মূল কাজের দিকে যাই। তো তিনি কেন প্রয়োজনীয়তা বোধ করলেন লেখার? যে so far there are some writings regarding Abraham Cowley, but all of them were not complete and perfect. So from this urge of writing a better biography of Cowley, Dr. Johnson wrote this piece of biographical writing. তো যার বায়োগ্রাফি তিনি লিখলেন সেই ভদ্রলোককে, তাকে আমাদের একটু জানা দরকার না? Who was জি, স্যার। Abraham Cowley? আমাদের একটু জানা দরকার। খাতা কলম থাকলে একটু ইউজ করো সাথে সাথে। জন্ম ছিল 1618, মৃত্যু ছিল 1667। কম বয়সে তিনি মারা গেছেন। কিন্তু তো এই ছিল, অর্থাৎ তিনি কোন যুগে ছিলেন? 17th century। 17th century। Abraham Cowley belonged to the 17th century. He was born in London. লন্ডনের শহরে তার জন্ম। তিনি পড়াশোনা করেছেন কোথায়? ট্রিনিটি কলেজে, ক্যামব্রিজ। ক্যামব্রিজে তিনি পড়াশোনা করেছেন। কলেজের নাম ছিল ট্রিনিটি কলেজ। তোমরা যেমন ঢাকা কলেজ অ্যাফিলিয়েটেড উইথ ঢাকা ইউনিভার্সিটি, তেমনি তিনি পড়তেন ট্রিনিটি কলেজ অ্যাফিলিয়েটেড উইথ ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এবং তিনি বিয়ে করেছেন, বিয়ে মানে বিবাহ না, বিএ ডিগ্রি, ব্যাচেলর অফ আর্টস in 1639। 1639 সালে তিনি ব্যাচেলর ডিগ্রি পাশ করলেন। এবং যখন তিনি ক্যামব্রিজে ছিলেন তখন তিনি তার উল্লেখযোগ্য কিছু লেখাজোখা করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে ওড অন দ্য ডেথ অফ মিস্টার উইলিয়াম হার্ভে, একটা ওড। তো আমরা যখন ওর বায়োগ্রাফিতে ঢুকবো তখন দেখবো যে কাউলে ওয়াজ আ ফেমাস ওড রাইটার, অনেক ওড লিখেছেন এবং তার ওড গুলো ছিল মূলত পেন্ডারি কোড। পেন্ডারি কোড, পেন্ডারি কোড বোঝো? নো স্যার। বোঝো না? পিন্ডারের নাম শুনছো? পিন্ডার? নো স্যার। শোনো নাই। কোড কয় প্রকার তা শুনেছো? দুই প্রকার। Mainly two kinds. Mainly, what are those? একটা প্যান্ডারি কোট আর একটা ভুলে গেছি। আর একটা হরাসিয়ান কোড। Greek father of ode is called Pindar. পিন্ডারি ছিলেন গ্রিক ল্যাঙ্গুয়েজের প্রথম এবং শ্রেষ্ঠ ওড রাইটার। আর রোমান ল্যাটিন শ্রেষ্ঠ ওড রাইটার ছিলেন হোরেস। HORACE, হোরেস। হোরেসের অ্যাডজেক্টিভ হচ্ছে হোরাইশিয়ান, পিন্ডারের অ্যাডজেক্টিভ হচ্ছে পিন্ডারিক। পেন্ডারিক ওড স্টাবলিশ করেছিলেন পিন্ডার, হোরাসিয়ান ওড স্টাবলিশ করেছেন হোরেস।
দুই ধরনের, একজন লিখেছেন পাবলিক ওড আর একজন লিখেছেন প্রাইভেট ওড। তো Crowley followed the model of Pindar and wrote a good number of odes that Dr. Johnson has appreciated highly in this biography. সেটা আমরা পাবো। প্রশ্ন আসবে তোমাদের, to discuss Abraham Crowley's skill in ode writing or Pindaric ode. Crowley's handling of Pindaric ode আসতে পারে তোমাদের শর্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন এগুলো। তো তখন তিনি এটা লিখেছেন। এরপরে তিনি কি করলেন, তো কেওলের আর একটি ইয়ে ছিল, তার সাথে রয়্যালিস্টদের গুড রিলেশন ছিল, বুঝতে পেরেছ? হি ওয়াজ আ রয়্যালিস্ট সাপোর্টার অফ চার্লস দ্য ফার্স্ট। তো যখন ক্যামব্রিজে তিনি ছিলেন, ক্যামব্রিজটা মূলত ছিল ডোমিনেটেড বাই দ্য পিউরিটান, anti-royalist. So at a time he was compelled to leave, leave Cambridge. Almost he fled from Cambridge and went to Oxford. ক্যামব্রিজ ছেড়ে চলে গেলেন কোথায়? অক্সফোর্ডে। কেন? ওখানে চার্লস দ্য ফার্স্টের একটা স্ট্রং হোল্ড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি, তিনি সেখানে চলে গেলেন। এবং এক পর্যায়ে তিনি প্যারিসে যান। সেখান থেকে আবার যখন সিভিল ওয়ার শুরু হয়েছে, এক্সপেট্রিয়েট হিসেবে তিনি প্যারিসে বসবাস করেন। এক্সপেট্রিয়েট মানে কি? এক্সপেট্রিয়েট শব্দ শুনেছো কখনো? পরবাসী। যেমন বাংলাদেশ থেকে কেউ যদি চলে যায় আমেরিকায়, লন্ডনে, সে তখন সেখানকার এক্সপেট্রিয়েট। আমাদের তারেক জিয়া সেখানে বসবাস করছেন অ্যাজ অ্যান এক্সপেট্রিয়েট। তো তিনি তখন প্যারিসে চলে গেছেন। এরপরে তিনি ফিরে এলেন ইংল্যান্ডে আবার, এবং লন্ডনে তিনি অ্যারেস্ট হলেন। 1655-এ তিনি অ্যারেস্ট হলেন। কেন? তিনি তো ছিলেন সরকারি পক্ষের লোক, চার্লস দ্য ফার্স্টের সাপোর্টারদের মধ্যে ওয়ান অফ দেম, রয়্যালিস্ট হিসেবে। আর তখন তো সিভিল ওয়ার দেশে হয়েছে, সিভিল ওয়ার। এবং তোমরা জানো পরাস্ত হয়েছিল কে? কে পরাস্ত হয়েছিল সিভিল ওয়ারে? হ্যাঁ, ব্রিটিশ সিভিল ওয়ারে কার পরাজয় ঘটেছিল আর কার জয় হয়েছিল? জানেই না,
সব কয়জন ভুলে গেছো? জানি স্যার, মনে নেই স্যার। মাই গড, তোমরা ইতিহাস এরকম ভাবে হজম করে ফেলো কিভাবে? হ্যাঁ, স্যার বলো তাড়াতাড়ি বলো। এই সিভিল চার্লস ফার্স্টে, আর জয় হয়েছিল কার? কমনওয়েলথের। স্যার কমনওয়েলথের পার্লামেন্টের জয় হয়েছিল কার নেতৃত্বে? ফুল অলিভার ক্রomwell। অলিভার ক্রomwell স্যার। তাহলে এত পরে তোমরা বুঝছো কেন? প্রশ্ন করার এত পরে বুঝলি তো বিশেষ আউট। কনফিউজ ছিলাম স্যার, এই জন্য। না কেন কনফিউজ? তাহলে বিশেষ আউট। দেরি করা মানে তোমাকে অন্য প্রশ্ন চলে যাবে, সময় দিবে। এবং কবে শেষ হয়েছিল সিভিল ওয়ারটি? 1649 স্যার। 49-এ। 49-এ কি হয়েছিল? এরপরে স্যার What happened to Charles the First? Charles the First was beheaded. Beheaded. He was executed in public. মাথা কেটে ফেলছে একদম। তো সে ফিরেছিল ইংল্যান্ডে কবে বলেছি? সে ফিরেছে 1655 এসে অ্যারেস্ট হয়েছে 12 এপ্রিল। তার কারা ক্ষমতায় ছিল তখন? 1655 এ কারা ক্ষমতায় ছিল? পিউরিটিয়ানরা, কমনওয়েলথ স্যার। কমনওয়েলথরা, পিউরিটিয়ানসরা ক্ষমতায়, আর সাথে ছিল অ্যান্টি পিউরিটিয়ান। সো হি ওয়াজ অ্যারেস্টেড। এটাই স্বাভাবিক নাকি? এবং তিনি যখন প্রিজনে আছেন তখনও সেখানে বসে তিনি লিখেছেন। পরে তিনি রিলিজড হলেন। একজন ডিউক এবং একজন আর্ল তার দায়িত্ব নিলেন এবং তাকে রিলিজ করা হলো। এবং তিনি মেডিসিন পড়াশোনা করলেন। এবং তাকে ঘোষণা করা হলো ডক্টর অফ ফিজিক্স বাই অক্সফোর্ড ইন 1657। এবং তোমরা ব্রিটিশ রয়্যাল সোসাইটি বা রয়্যাল একাডেমির নাম শুনেছো তোমরা? জি স্যার। এর সাথে তিনি যুক্ত ছিলেন ওতপ্রোতভাবে। এবং শেষ পর্যন্ত তার যখন মৃত্যু হলো তিনি তাকে সমাহিত করা হলো ওয়েস্ট মিনিস্টার অ্যাবে। তোমার নাম শুনেছো, এটা খুব বিখ্যাত লন্ডনের। এখানে আমাদের যেমন রায়ের বাজার, যেমন আজিমপুর, এরকম লন্ডনের বিখ্যাত ব্যক্তিদের মানে ইংল্যান্ডের সমাহিত করা হয়েছিল, করা হয়ে থাকে এই ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে। সেখানে তাকে সমাহিত করা হয়েছিল। চসার এবং স্পেন্সারের সমাধি যেখানে, তার পাশেই শায়িত করা হয়েছিল আব্রাহাম
কেওলে। ওনার বাবার বাম পাশে না ওনার দাফন করা হয়েছিল? কার? ওনার বাবার কবরের বাম পাশে না দাফন করা হয়েছিল স্যার? আব্রাহাম কাউলে? সেটা আমি জানি না, কিন্তু উল্লেখযোগ্য যারা তারা ছিল চসার এবং স্পেন্সার। তাদের ক্লোজলি গ্রেভে তাকে সমাহিত করা হয়েছে। আচ্ছা, এবার তার কিছু রাইটিংস এর নাম আমরা শুনি একটু। একটা হচ্ছে পলিটিক্যাল ব্লুজমস, আমি দ্রুত বলে যাই, এখানে নাম শোনো। পিরামাস অ্যান্ড থিসবি, রোম্যান্স, লাভ স্টোরি নিয়ে লেখা। মেটামরফোসিস, ওভিদের যে মেটামরফোসিস আছে সেটা তিনি ফলো করেছেন। আরেকটি তার আছে কনস্ট্যান্টিয়া অ্যান্ড ফ্লেটাস, এটাও একটি লাভ রোম্যান্স। আরেকটি তার আছে লাভস রিডেল, ভালোবাসার ধাঁধা। ব্ল্যাঙ্ক ভার্সে তিনি লিখেছেন এটি। তিনি স্যাটারও লিখেছেন, একটা নাম হচ্ছে নফ্রোজিয়াম ইকুলেয়ার, একটা কমিক স্যাটার। তার উল্লেখযোগ্য একটি রাইটিং এর নাম হচ্ছে দ্য মিস্ট্রেস। এটা অনেক সময় তার শর্ট নোট আসে, অনেক সময় দ্য মিস্ট্রেস। দ্য মিস্ট্রেস হচ্ছে কি আ সিরিজ অফ লাভ পোয়েমস, অনেকগুলো প্রেমের কবিতা আছে এর মধ্যে। and in this writing we find Cowley's attitude to love, ভালোবাসা নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি, তার রিফ্লেকশন ঘটেছে এই মিস্ট্রেস। এবং এটা নিয়ে ডক্টর জনসন এটা উল্লেখ করেছেন সেখানে, এবং এ ব্যাপারে ডক্টর জনসনের ক্রিটিসিজম এবং অ্যাপ্রিসিয়েশন আছে, সেটা আমরা যখন পড়বো দেখবো তখন। আর একটি তার আছে যেখানে আমরা ওট পাই তার পিন্ডারিক্স, এটা তার বিখ্যাত কালেকশন অফ ওটস, পিন্ডারিক্স। আর কি আছে তার নাম করে লেখা? দা ডেভিডিস, এটা খুবই উল্লেখযোগ্য। তোমাদের এখান পরে প্রশ্ন আসে, যেমন একটা বললাম দ্য মিস্ট্রেস, আর একটা নাম হলো দ্য ডেভিডিস। দ্য ডেভিডিস কি? ডেভিডিস is a giant aspiration of Cowley about writing an epic. তিনি এপিক রচনা করতে চেয়েছিলেন, যার নাম ছিল দ্য ডেভিডিস, and this is about কিং ডেভিড। কিং ডেভিড কে ছিল বলো? চার্লস দ্য ফার্স্টের বাবা স্যার ইসরায়েলের কিং ছিল স্যার, কিং অফ ইসরায়েল। অ্যাবসালোমের বাবা স্যার। অ্যাবসালোমের বাবা। তো কিং ডেভিড ইসরায়েলিটিস কিং ছিলেন, জিউস কিং ছিলেন। ওল্ড টেস্টামেন্টে যার কাহিনী আছে। তো আমাদের মিল্টন, জন মিল্টন, তিনি লিখেছেন তার দ্য প্যারাডাইস লস্ট অ্যান্ড দ্য প্যারাডাইস রিগেইনড অন দ্য বাইবেল। সে এই কাউলেও তিনি লেখার চেষ্টা করেছিলেন, বাট ইট ওয়াজ ইনকমপ্লিট। পুরাটা তিনি কমপ্লিট করতে চান নাই, মানে পারেন নাই। এক পর্যায়ে এসে হি লেফট ইট, তিনি ছেড়ে দিলেন। তিনি দেখলেন
it is not possible for him to complete. নানা কারণে তো এই যে তিনি যতটুকু লিখেছিলেন তার উপরে বিশদ আলোচনা করেছেন ডক্টর জনসন, যার মধ্য দিয়ে কেওলের পোয়েটিক যে মেরিট রিফ্লেক্টেড হয়েছিল, মেরিট অ্যান্ড ডিমেরিটস, মেরিটস, বোথ মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তোমাদের প্রশ্ন আসে, discuss Dr. Johnson appreciation of Cowley's Davidics, অথবা write a short note on the Davidics। এভাবে তোমাদের প্রশ্ন হবে। তাহলে তিনটা জিনিস এখান থেকে, তিনটা লেখা আমি বললাম, একটা হচ্ছে মিস্ট্রেস, আরেকটা বলছে পিন্ডারিক্স, আরেকটা বললাম দা ডেভিডস। এই তিনটার উপরই প্রশ্ন হয়। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, তার শেষের দিকের একটি লেখা আছে যার নাম হচ্ছে লেটলি ভার্সেস, লেটলি রিটেন আপন সেভারাল অকেশন। এবং এইখানে যে সমস্ত আমরা কবিতাগুলো পাই সেখানের প্রভাব পাই আমরা হোরেস অ্যান্ড ভার্জিল। তোমরা জানো ভার্জিল ইজ দা গ্রেটেস্ট ল্যাটিন এপিক পোয়েট, ভার্জিল এবং হোরেস, এই দুইজনের প্রভাব দেখা যায় এই লেখাতে। তো এই হচ্ছে ইন শর্ট কাউলের লেখাটেখা। এখন আমরা একটু দেখি এই কাউলিকে নিয়ে কি ধরনের অ্যাপ্রিসিয়েশন বিভিন্ন সময় হয়েছে তা আমরা একটু দেখার চেষ্টা করি। মিল্টন একবার একটা কথা বলেছিলেন, কি বলেছিলেন তিনি? স্পেন্সার, শেক্সপিয়ার and Crowley were England's three greatest poets according to Milton। এই তিনজনকে তিনি থ্রি গ্রেটেস্ট ইংলিশ পোয়েটস হিসেবে মূল্যায়ন করেছেন মিল্টন। এবং এখানে তার যে প্রশংসা তার একটা আছে ইনভেন্টিভনেস অ্যান্ড ভার্সেটিলিটি। এই দুটো ওয়ার্ডের মানে কি? ভার্সিটি মানে বিভিন্ন বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের লেখা। আর ইনভেন্টিভ মানে আবিষ্কার, বিশালতা। ভার্সেটিলিটি মানে সব্যসাচী স্যার, সব্যসাচী। সব্যসাচী, বিশালতা, সব দিকে যার হাত আছে, এটা হচ্ছে ভার্সেটিলিটি। আর ইনভেন্টিভনেস মানে কি? ক্রিয়েটিভিটি। ইনভেন্ট মানে আবিষ্কার করা, নতুন নতুন কিছু ধ্যান ধারণাময় কিছু করা, তার থেকে আসছে ইনভেন্টিভনেস। তার মানে কি? তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি, অরিজিনালিটি ছিল, তেমনি ছিল ভার্সেটিলিটি।
আর এক ভদ্রলোক কমেন্ট করেছেন, ডেভিড রালিংসন। তিনি কি বলেছেন? কাউলিস ওয়ার্ডকে তিনি বলেছেন এর মধ্যে কি আছে? অরিজিনালিটি আছে, ইমিডিয়েসি আছে, and clarity of expression. Immediacy মানে কি? সাম্পরিকতা, মানে সাম্প্রতিকতা, সমসাময়িকতা, এটা ছিল তার মধ্যে। আবার ছিল অরিজিনালিটি আর ক্যালারিটি অফ এক্সপ্রেশন, তার মানে তার প্রেজেন্টেশন যে আর্ট, এটা ছিল খুবই কি ভিভিড, সুস্পষ্ট, ক্লিয়ার ছিল। লুসিডিটি অফ এক্সপ্রেশন ছিল। এইভাবে তাকে প্রশংসা করেছেন। আর এক ভদ্রলোক পল করসেন, তিনি বলেছেন যে কেওলের যে কবিতা, তার যে ওয়ার্ক, এর মধ্যে কি ছিল? ব্যালেন্সড জাজমেন্ট ছিল, and the regulation of wit by intellect. তার মধ্যে উইটিসিজম ছিল, ইন্টেলেকচুয়ালিটি ছিল, এবং পাওয়ার অফ জাজমেন্ট তার মধ্যে ছিল। এটা রিফ্লেক্ট করেছে। এরপরে টি.এস. এলিয়ট, তিনি ক্রেডিট দিয়েছেন আব্রাহাম কাউলেকে। কিভাবে? তিনি বলেছেন, there was coherence and amplitude which no other English critic can claim. তার মধ্যে এমন অ্যাম্প্লিচিউড ছিল। অ্যাম্প্লিচিউড মানে কি? অ্যাম্প্লিচিউড, অ্যাম্প্লিফাই মানে কি? ভাব গম্ভীরতা না, অ্যাম্প্লিফাই মানে কি? অ্যাম্পলিফায়ার তো ব্যাখ্যা করা এরকম কিছু। হ্যাঁ, ব্যাখ্যা করা, অর্থাৎ বিশ্লেষণ করা, এলাবোরেটলি ডিসকাস করা। তা অ্যাম্প্লিটিউড মানে কি? তার মধ্যে তার যে পরিধি, বিশালতা অনেক বেশি ছিল, ভ্যাস্টনেস ছিল। অ্যাম্প্লিটিউড মানে এখানে ভ্যাস্টনেস। আর কোহেরেন্স মানে কি জানো তো? হ্যালো, সামঞ্জস্যতা। হ্যাঁ, কোহেরেন্স আর কোহেশন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই কার মনে আছে? Coherence and cohesion, very important two terms in writing. বলো, কে বলতে পারবে? এনিওয়ান? এই সুস্মিতা বলো। সুস্মিতা, এই সুস্মিতা কে অন করে কোথাও চলে গেছে নাকি? আয় নিসারউদ্দিন বলো। স্যার মনে করতে পারতেছি না। কারোর কি হচ্ছে না? একজনের না। এই রাহাতুল, 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 জি স্যার, প্রশ্নটা একটু একবার করবেন স্যার। what do you mean by coherence and cohesion?
Sir, coherence is the logical connection of ideas in a paragraph level. আর cohesion is sentence level idea টা স্যার। একটা আছে থট লেভেল, মিনিং লেভেল। কোহেরেন্স means the unity of meaning, অর্থাৎ মিনিং লেভেলের যে কানেকশন থাকবে যে কোনো রাইটিং, প্যারাগ্রাফ অর এসে অর স্টোরি, হোয়াট এভার ইউ লাইক, তুমি যাই লেখো না কেন তার মধ্যে একটা মিনিং সিকোয়েন্স থাকতে হবে, অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। অর্থ সংগতিকে বলে কোহেরেন্স, এন্ড কোহেশন স্ট্রাকচারাল ইউনিটি। অর্থাৎ তোমার একটা সেন্টেন্সের সাথে, একটা ক্লজের সাথে পরবর্তী সেন্টেন্সের পরবর্তী ক্লজের যে স্ট্রাকচারাল ইউনিটি, তো পুরো একটা প্যারাগ্রাফ মনে করো, যে সেন্টেন্স গুলো তুমি লেখো ওই সেন্টেন্স গুলোর সাথে একটার সাথে আরেকটার, ওইটার সাথে আরেকটার যে থাকবে স্ট্রাকচারাল সিকোয়েন্স, দ্যাট ইজ কল্ড স্যার মানে গ্রামাটিক্যাল স্যার। হ্যাঁ, একটা হচ্ছে সিমান্টিক লেভেল, আরেকটা হচ্ছে তোমাদের সিনট্যাকটিভ লেভেল। কোহেশন হচ্ছে সিনট্যাকটিক লেভেলের কথা বলবে, আর কোহেরেন্স বলবে সিমান্টিক ইউনিটি। দুই কাজ, এবং যে কোনো লেখাতে এই দুটো যদি না থাকে, these two writing devices are must for any kind of perfect correct writing. বুঝতে পেরেছ? হ্যালো স্যার। যেমন স্যার যদি আমি বলি তিনটা, ইংলিশে দুটো কারণ। হ্যাঁ, বাংলাতে তিনটা না এক্ষেত্রে স্যার? ওটা আবার ভিন্ন জিনিস। ওই যে সার্থক বাক্য গঠনের যে সার্থকতা, ওটা আবার ভিন্ন। ওটার সাথে এটা পুরো আমরা মিলাবো না। ওখানেও আছে, ওখানে তিনটা আছে, আসক্তি আছে, যোগ্যতা আছে, আকাঙ্ক্ষা, নৈকট্য, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, হ্যাঁ, যোগ্যতা। এইগুলো নিয়ে হচ্ছে বাংলায় আমরা বলি, আর ইংলিশে বলি আমরা এই দুটো ইম্পর্টেন্ট। যেমন যদি আমরা বলি বৃষ্টিতে কাপড় পুড়ে যাচ্ছে, অথবা যোগ্যতার অভাব, আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি খুব ভালো মেয়ে, এই দুই সেন্টেন্সের মধ্যে অর্থের সঙ্গতি আছে? আমি তোমায় খুব ঘৃণা করি কারণ তুমি খুব ভালো মেয়ে, এই দুই সেন্টেন্সের মধ্যে কি অর্থের সঙ্গতি আছে? অথবা প্রচন্ড রোদ, আমার খুব ঠান্ডা লাগছে, এই কারণে অর্থ সঙ্গতি আছে দুইয়ের মাঝে? নো স্যার, নেই। মানে এখানে কোহেরেন্স নেই। কোয়েশনটা কি? যেমন আই লাভ ইউ বিকজ ইউ আর এ গুড গার্ল, এই যে বিকজ দিয়ে এই দুই সেন্টেন্সের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করে দিচ্ছি, স্ট্রাকচারাল একটি রিলেশন তৈরি হয়েছে। এটা হচ্ছে স্ট্রাকচারাল লেভেলটা। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। কবে ভুলবে জানো? ডেট দিয়ে রাখো যে ওই দিন ভুলে যাবো। স্যার এই আপনি যাওয়ার পরে স্যার স্যার মূলত স্যার কোহেরেন্স আইডিয়া লেভেলে কানেকশন করা আইডিয়াস বা মিনিং গুলারে, আর কোহেশন সেন্টেন্স কে কানেকশন করে। রাইট, বুঝছো? সেটাই বলছি। একটা হচ্ছে সিমান্টিক ইউনিটি, আর একটা হচ্ছে সিনট্যাকটিক ইউনিটি। তো এটাই বলেছে এখানে ছিল কার মধ্যে? থেওলের মধ্যে। আচ্ছা, তোমার আর একটা প্রশ্ন, শর্ট কোশ্চেন হয় যে হাউ ডাজ ডক্টর জনসন মেক ক্রিটিসিজম
Dr. Spratt, Thomas Spratt, or Thomas Spratt's writing of the biography of Cowley. Cowley সম্পর্কে স্প্রাট যা লিখেছেন তাকে কিভাবে মূল্যায়ন বা সমালোচনা করেছেন ডক্টর জনসন? তোমাদের একটা কোয়েশ্চেন। প্রথম আরেকবার কিন্তু how does Dr. Johnson make criticism of Dr. Spratt's writing of Cowley? In fact, Dr. Johnson finds both merits and demerits. On the one hand, he appreciates some points of Dr. Spratt. At the same time, he finds some defects or limitations in this writing. এই দুই দিকে তিনি তুলে ধরেছেন। আচ্ছা, ফুল নামটা একটু মনে রাখবে তোমরা। এই নামটা An Account of the Life and Writings of Mr. Abraham Cowley। এইটা হচ্ছে টেক্সটের নাম, যেটা লিখেছিলেন টমাস স্প্রাট এবং লিখেছিলেন 1668-এ। এই নামটা মনে রাখবে। আরেকবার একটু স্যার, An Account of the Life, an account মানে কি? বিবরণ, বর্ণনা, description. An account of the life and writings, জীবন এবং রচনা, রচনাবলী of Mr. Abraham Cowley। ব্র্যাকেটে লিখে রাখো 1668। যেমন দু একটি কথা শোনো, কেবলের সম্পর্কে কি ধরনের মূল্যায়ন করেছেন ডক্টর স্প্রাট। তিনি বলছেন, he joined the innocence and sincerity of the scholar with the humanity and good behavior of the courtier। অর্থাৎ তিনি সংযুক্ত করেছিলেন, কম্বাইন করেছিলেন কি? একটা হচ্ছে ইনোসেন্স এন্ড সিনসিয়ারিটি অফ দ্য স্কলার, একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে যে সিনসিয়ারিটি এবং ইনোসেন্স থাকে তা ছিল। একই সাথে কি ছিল তার মধ্যে? হিউম্যানিটি এন্ড গুড বিহেভিয়ার অফ দ্য কোর্টিয়ার। কোর্টিয়ার মানে কি? পারিষদ। ব্যক্তি হিসেবে এই গুণ তার মধ্যে ছিল। এটা ব্যক্তি মানুষ কেবলে। ইন হিজ পোয়েমস, লেখাতে কেমন ছিল? He united the solidarity and art of the one with the gentility and gracefulness of the other। অর্থাৎ স্প্রাট ব্যক্তি কাউলে সম্পর্কে বলেছেন আগের কথাটিতে, তার মধ্যে সমন্বয় ঘটেছিল, ব্লেন্ডিং হয়েছিল দুই ধরনের সত্তার। একটা সত্তা জ্ঞানী পণ্ডিতের সত্তা, আর একটা ছিল একজন
কোর্টিয়ার, সম্মানিত কোর্টের হিসেবে তার যে গুণ ছিল, আর পণ্ডিত হিসেবে, জ্ঞানী ব্যক্তি হিসেবে তার মধ্যে গুণ ছিল, এই দুইয়ের সমন্বয়, অর্থাৎ 2 in 1, ওয়ান কাউলের মধ্যে দুই ধরনের সত্তার সমন্বয় ছিল, এটা বলেছে ব্যক্তি। এবার কবি হিসাবে কেওলের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে তার মধ্যে তিনি ইউনাইট করেছিলেন সলিডিটি অ্যান্ড আর্ট অফ আর্ট। তার লেখার মধ্যে সলিডিটি ছিল, একদম নির্ভেজাল খাঁটি জিনিস, এবং আর্ট ছিল, তার মধ্যে শিল্পের সমন্বয় ছিল। উইথ দ্য জেন্টিলিটি অ্যান্ড গ্রেসফুলনেস, তার লেখার মধ্যে একটা মডেস্টি ছিল, জেন্টিলিটি ছিল, এবং গ্রেসফুলনেস ছিল। গ্রেসফুলনেস মানে কি? এলিগেন্স, সুরুচির পরিচয় ছিল তার লেখার মধ্যে। পরিপাটি, রুচিশীল ছিল, শৈল্পিক ছিল, এবং নির্ভেজাল লেখা ছিল। সো এগুলো যেমন অ্যাপ্রিসিয়েট করেছে কে? ডক্টর স্প্রাট। এবং তোমরা আরেকটু জানবে যে ফোলের সাথে স্প্রাটের একটা ফ্রেন্ডশিপ ছিল, বুঝতে পেরেছ? জি স্যার। তো কেওলে মারা গেছিল কত সালে বলেছিলাম, মনে আছে? কত সালে? 17 সালে বলেছি, মনে থাকে না কেন? আর 67 মারা গেছে। আর এইটা লিখেছে কত সালে বলেছি? স্প্রাট লিখেছে কত সালে প্রকাশ করেছে? একটু আগে বললাম কিন্তু 68। এবং এরা দুই বন্ধু ছিল, ফ্রেন্ডশিপ ছিল। তখন একজন ইয়াং ম্যান ছিল হচ্ছে আমাদের স্প্রাট। তো তিনি যে এটা পাবলিশ করলেন, তিনি বলেছিলেন কবির নাকি এরকম একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন। কে? কেওলে। এবং তার ইচ্ছা পূরণ করেছেন কে? স্প্রাট, তার এই লেখার মধ্য দিয়ে। আরেকটি কথা বলেছেন ডক্টর স্প্রাট, he had a perfect mastery in both the languages in which he wrote, এবং ভাষায় তার পাণ্ডিত্য ছিল, এবং তার মধ্যে স্মুথনেস ছিল, বিউটি ছিল, এবং স্ট্রেংথ ছিল তার ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবং কেওলি যে ট্রান্সলেট করেছিলেন বিভিন্ন কবির লেখা বা ওয়ার্ড, সেই ট্রান্সলেশনটাও যে খুব ভালো মানের ছিল, এটাও অ্যাপ্রিসিয়েট করেছেন ডক্টর স্প্রাট। তিনি কি বলেছেন শোনো, he has also been wonderfully happy, he মানে কেওলে, in translating many difficult parts of the novelist poets of antiquity, প্রাচীন কবি সাহিত্যিকদের ট্রান্সলেশন করেছিলেন, এবং যা
ট্রান্সলেট করে তিনি খুবই স্যাটিসফাইড ছিলেন। কে? আব্রাহাম কাউলে। আচ্ছা, আর একটা কথা বলেছেন ডক্টর স্প্রাট, বলছে কি, ফর দ্য প্লিজেন্ট, দ্য গ্রেট, দ্য অ্যামারাস, দ্য হিরোইক, দ্য ফিলোসফিক্যাল, দ্য মরাল, দ্য ডিভাইন, তিনি এই সব দিকটা তার মধ্যে আমরা পাই। আনন্দদায়ক অনেক কিছু পাওয়া যায়। গ্রেট মানে কি, গুরু গম্ভীর জিনিস আছে। দ্য অ্যামারাস, অ্যামারাস মানে লাভ, লাভ নিয়ে তিনি লিখেছেন। দ্য হিরোইক, যেমন তার এপিকটা তিনি লিখেছেন, হিরোইক বিষয় আছে, ফিলোসফিক্যাল আছে, এর মধ্যে মরাল আছে, ডিভাইন জিনিসগুলো আছে। তো তার লেখার মধ্যে এই সমস্ত ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। এবং আব্রাহাম কাউলে যে সমস্ত রিদম বা ফিট ব্যবহার করেছেন, এগুলো ফ্রিকুয়েন্টলি তিনি অল্টার করতেন, চেঞ্জ করতেন। তিনি সবসময় একই ফুট বা একই রিদম তিনি ইউজ করতেন না। ডাইভার্সিটি অফ রিদম অ্যান্ড ফিট তিনি ব্যবহার করতেন। তো আমি যেগুলো বললাম এ থেকে তোমরা তো একটু বুঝতে পেরেছো নাকি? জি স্যার। কাউলি সম্পর্কে ডক্টর স্প্রাট কি কি বলতে চেয়েছে? কাউলের স্যার পিন্ডারিক কোড নিয়ে একটু আলোচনা করলে স্যার ভালো হতো। পিন্ডারিক কোড স্যার একটু বুঝি না। Pindaric code is a kind of code particularly written dealing with the public affairs, that is impersonality. আর হোরাসিয়ান যদি বলি প্রাইভেট ওড, পার্সোনাল ওড, যেমন কিটস লিখেছেন অড টু আ নাইটিঙ্গেল, তার কোয়াইট পার্সোনাল ফিলিংস, ইমোশনস, এটাই তিনি লিখেছেন। অথবা হোরাসিয়ান না, শোনো আগে, কম্পারেটিভলি বুঝতে হবে তোমাকে। অথবা ode on a Grecian urn. In this ode, Keats has expressed his experience and emotions after enjoying the beauty of a Grecian urn in British Museum. ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে তিনি একটা গ্রিসিয়ান আর্ন দেখে তার ব্যক্তিগত কি আবেগ অনুভূতি হয়েছিল তার বহিঃপ্রকাশ ঘটেছে। দিস ইজ আ কাইন্ড অফ হোরাসিয়ান কোড। প্লেয়ার সাবজেক্টিভিটি থাকে এর মধ্যে এবং কবির পার্সোনাল ফিলিংস, ইমোশনস মূলত প্রকাশ পায়। বাট ইন এ পিন্ডারিক ওড উই ফাইন্ড পাবলিক ম্যাটার্স, অবজেক্টিভিটি। যেমন তোমরা পড়েছ গ্রেট এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ, পড়েছো? জি স্যার। ওটা কি পাবলিক ওড নাকি পেন্ডারিক ওড? সরি, হোরাসিয়ান আর পেন্ডারিক? হোরাসিয়ান ওড। হোরাসিয়ান। কেন হোরাসিয়ান ওড? স্যার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ ছিল। কেন তিনি ওখানে গ্রামের সকল মানুষের
জীবন নিয়ে তাদের কথা নিয়ে তিনি এখানে তুলে ধরেছেন যে রিচদের অ্যাটিটিউডটা কেমন হয়, তারপরে পুয়ার যে ভিলেজার তাদের লাইফ সম্পর্কে যে তো ওটা মূলত কি, ওটা মূলত অবজেক্টিভ ছিল, বুঝছো? তো আমাদের খোলে he translated many poems of Pindar in English language, এবং তিনি যে ওর্ডগুলো লিখেছেন, নিজেও যে ওর্ডগুলো লিখেছেন, there was a great influence of Pindar. That is, most of his words deal with universal, impersonal, objective matters. এটা তো এটা আমরা তো আবার পড়বো, আমরা তো দ্য লাইফ অফ কাউলেতে আমরা ঢুকি নাই, আমরা ইন্ট্রোডাকশনে আছি আমরা। অর্থাৎ কাউলেকে জানতে হলে প্রথমে ডক্টর জনসনকে একটু বুঝতে হচ্ছে আমাদের, তারপর কাউলের নিজে একটু আমাদের জানতে হবে, তারপর কাউলের সম্পর্কে যিনি লিখেছেন প্রথম ডক্টর স্প্রাট, তার মূল্যায়নটা কি সেটা আমরা দেখছি। সর্বশেষ আমরা দেখব আমাদের মূল যে ব্যক্তিটি ডক্টর জনসন, তিনি কি বলেছেন কাউলের সম্পর্কে, মেটাফিজিক্যাল পোয়েট যে সম্পর্কে তিনি কি বলেছেন। আবার ডক্টর স্প্রাটের একটু আলোচনা সমালোচনা করেছে, এটাও আমরা দেখব। অর্থাৎ যখন আমরা কাউলেতে ঢুকবো, মানে ডক্টর জনসনের, তখন আমরা মিস্টার সম্পর্কে আর একটু বলবো, পিন্ডারি কোর্স সম্পর্কে বলবো, তার ডেভিডিস সম্পর্কে বিস্তারিত বলবো, তারপর ডক্টর জনসনের একজন বায়োগ্রাফার হিসেবে তার এখানে কি যোগ্যতা আছে, একজন ক্রিটিক হিসেবে তার কি যোগ্যতা। তোমাদের ব্রড কোয়েশ্চেন আসবে, আসছে নাই গতবার, এরকম দেখো তো, consider Dr. Johnson as a biographer, আসে প্রশ্ন, as a biographer and critic, very very important broad question আসে। Sir, আসছে what kind of critic is Samuel Johnson? তাহলে as a critic আসছে, আর কি আসছে? What do you think are the strength and weakness of Johnson's criticism as you find in his Life of Cowley? এ তো প্রায় একই ধরনের কোশ্চেন আসছে, কেমন করে করলে এটা? আগের প্রশ্নটা বলো তো আবার। What kind of critic is Samuel Johnson? এবার বলো আবার, এটা পার্ট সিতে দিছে? জি স্যার। আবার কি দিয়েছে পরেরটা বলো। What do you think are the strength and weakness of Johnson's criticism as you find in his Life of Cowley? তো একই ধরনের কোশ্চেন, কেমন করে কোশ্চেনটা করলো? ব্রড কোশ্চেন, তাও একটা যে শর্ট হতো তাও হইতো, আর একটা ব্রড, তো কাছাকাছি উত্তর। হোয়াটএভার, ভালো হয়েছে। তাহলে তোমাদের এবার পড়তে হবে যেটা আসবে তোমাদের 99% সম্ভাবনা। এই সাজেশনের কথা বলো না, বলে দেই কিন্তু প্রত্যেকটা টেক্সটে। এখানে তোমাদের আসবে এরকম যে ডিসকাস ডক্টর জনসনস criticism of metaphysical poets and poetry, very very important. metaphysical poetry সম্পর্কে বা পোয়েটদের সম্পর্কে যে কঠোর সমালোচনা আছে সেটা আলোচনা করো, very very important question, এক নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর একটা তোমরা একটু জানবে যে ডক্টর জনসন as a biographer, Dr. Johnson's criticism and attitude to metaphysical poets, oblique the poetry, একই জিনিস। Second question, Dr. Johnson discussed Dr. Johnson as a biographer.
জান্নাতুল, তুমি পার্ট সি দ্বিতীয় প্রশ্নটা আরেকবার বলো তো। জি স্যার, বলতেছি। What do you think are the strength and weakness of Johnson? স্যার, জনসনের ক্রিটিসিজমে কোন কোন উইকনেস? আচ্ছা, বুঝছি। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে, সেটা আরেকটা লেখো পার্ট সি হিসেবে, যে হাউ ডাজ ডক্টর জনসন evaluate Abraham Cowley as a poet? কি স্যার, আবার একটু বলুন। How does Dr. Johnson evaluate বা appreciate, যাই বলো, evaluate মানে মূল্যায়ন করা, evaluate Cowley as a poet, পোয়েট হিসেবে কাউলেকে কিভাবে মূল্যায়ন করেছেন ডক্টর জনসন? তাহলে 1 নম্বর প্রশ্ন বলেছি কি, ক্রিটিসিজম অফ মেটাফিজিক্যাল পোয়েটস। দ্বিতীয়টা কি বললাম, ক্রিটিসিজম অফ বা অ্যাপ্রিসিয়েশন অফ আব্রাহাম কাউলে। আর একটা বললাম অ্যাজ এ বায়োগ্রাফার। অ্যাজ এ বায়োগ্রাফার এটা 3 নম্বর থাকলো। 1 নম্বর হচ্ছে মেটাফিজিক্যাল, 2 নম্বরটা হচ্ছে আব্রাহাম কাউলের, 3 নম্বরে বায়োগ্রাফার। আর যে যেটা পড়তে চাও এখান থেকে। আমি সাজেশনে পোয়েট্রি আর পোয়েটসটা আলাদা আলাদা করে প্রশ্ন দেওয়া। জি স্যার। কাজ নাই খেয়ে দে, তাইতে করেছি। স্যার, আরেকটা প্রশ্ন আছে, হোয়াট আর দি এপিক কোয়ালিটিস ফাউন্ড ইন ডেভিডিয়াস রিটেন বাই কাউলি? হ্যাঁ, এটা আসবে। তোমার একটা পার্ট আমি পার্ট বিতে শর্ট কোশ্চেন হিসেবে দিই, এতগুলো তো ব্রড কোশ্চেন দেওয়া যাবে না। তোমরা ওখান থেকে শর্ট কোশ্চেন লিখবা। একটা হচ্ছে কাউলি অ্যাজ an epic poet, Cowley as a pindaric poet, আর short note on the mistress। এই তিনটা তোমরা, প্রথম দুটো বেশি ইম্পর্টেন্ট, একটা আছে ডেভিডিস আর একটা আছে পিন্ডারি কোড, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ও আরেকটা লেখো এখান থেকে, মানে পার্ট বির জন্য আরেকটা লেখো, ডক্টর জনসনস ক্রিটিসিজম অফ স্প্রাট। এই কথা হচ্ছে তোমাদের শর্ট। লাস্টটা আবার বলেন। ডক্টর জনসনস criticism of Dr. Spratt. তাহলে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কাউলি অ্যাজ ইপিক পোয়েট আর হচ্ছে পিন্ডারিক ওড। পিন্ডারিক ওড আর একটা হচ্ছে দ্য ডেভিডিস নাম করে দাও, না বাবা বুঝবা না। এপিক পোয়েট মানে কি, ওই দ্য ডেভিডিস সম্পর্কে তার যে স্যার ডেভিডিস নিয়ে মানে শর্ট কোশ্চেন একটা আসছিল স্যার গত বছর। কি আসছিল বলো তো সেটা। হোয়াট ইমপ্রেশন ডিড কাউলে ওয়ান্ট টু গিভ ইন দ্য ডেভিডিস। আর কি আছে শর্ট? আরেকটা আছে হাউ ডাজ ডক্টর জনসন কম্পেয়ার কাউলে অ্যাজ এন্ড মিল্টন অ্যাজ পোয়েটস। তাহলে তোমাদের ডেভিডিস একটু লেস ইম্পর্টেন্ট হয়ে গেল সেক্ষেত্রে পিন্ডারি কোডেরটা। আর মিস্ট্রেসটার পাশে একটু লিখে রাখো আরেকটু অন্যভাবে যদি দিয়ে বসে, to discuss Cowley's attitude to love as expressed in Mistress. অথবা অন্যভাবে আসতে পারে একই প্রশ্ন, how does Dr. Johnson evaluate Cowley as a love poet?
একই জিনিস। মিস্টের সংক্রান্ত যে আলোচনা ওইখানেই সব আছে। তো নেক্সট দিন আমরা আরেকটু ইলাবোরেটলি আমরা এখন টেক্সটের আলোকে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? হ্যালো।